যাই হোক, অনেকদিন পর তোমাদের সাথে, তাই না? ঈদ করলা সবাই। বন্যা ছিল মাঝখানে। মোটামুটি এখন আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। আমরা আজকে ফিজিক্সের ভৌত পাঠটা শেষ করব চিন্তা ভাবনা করতেছি। তো তোমরা যদি কোঅপারেট করো তাহলে হয়তো একটু সময় লাগবে, তবে আজকে আমরা শেষ করবো। হ্যাঁ, আমরা গত ক্লাসে আর্কিমেটিক্সের সূত্র পড়তেছিলাম। তো সেই জায়গায় আমরা কিছু সূত্র পড়ছিলাম, সেই সূত্রগুলো একটু রিভিউ করি, কারণ যেহেতু এটা আমরা শেষ করি নাই। আমরা ভাসমান বস্তুর ক্ষেত্রে কি পড়ছিলাম, যে বস্তুর ভর ইকুয়াল টু অপসারিত তরলের ভর। ডুবন্ত অংশের আয়তন হলে অপসারিত তরলের আয়তন হবে। তারপরে যদি ডুবন্ত বস্তুর ক্ষেত্রে আমরা চিন্তা করতাম, তখন আমাদের হয়তো কি বস্তুর হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। এগুলো আমরা জানি। পরে আমরা নিমজ্জক অংশ নিয়ে যখন কাজ করতেছিলাম, যে বস্তুর অর্ধেক ডুবে থাকবে বা হাফ ডুবে থাকবে বা এক তৃতীয়াংশ ডুবে থাকবে, তখন আমরা নিমজ্জক অংশের আয়তন বাড়েছে মোট আয়তন ইকুয়াল টু বস্তুর ঘনত্ব বা তলের ঘনত্ব। তো আমরা আজকে অঙ্ক করি, যেহেতু আর সূত্রগুলো সবাই আমরা জানি, বিগত ক্লাসে দেখছি, এখন আমরা ম্যাথে যাই, তাই না? তো আমি প্রথম উদাহরণ 12 নম্বর ম্যাথটা করাচ্ছি, বইয়ের উদাহরণ 12 নম্বর ম্যাথ। দেখো, প্রশ্নে প্রথম বলছি কি, একটি কঠিন বস্তু, উহার আয়তনের কি 1/6 অংশ পানির উপরে রাখিয়া ভাসে। একটা কঠিন বস্তু ছিল এই জায়গায়, সেই বস্তুটার অর্ধেকের বেশি অংশ মানে 1/6, এই 1/6 অংশ কি সে পানির উপরে ছিল। ঠিক আছে, এই 1/6 অংশ পানির উপরে ছিল আয়তনের। এখন বলতেছে যদি এত ঘনত্ব একটি তলে রাখি তাহলে ওর আয়তন কতটুকু হবে। এখন যদি আমরা সেটা চেঞ্জ করে কি করি, আমরা যদি সেই পানির মধ্যে না রেখে আমরা একটা তরলে রাখি, সেই তরলের ঘনত্ব কত 1.6। তো তরলে রাখার ফলে কি হবে, সেটার কতটুকু পানির নিচে থাকবে অথবা উপরে থাকবে। ঠিক আছে, দুইটাই বের করতে হবে। আমার উপরের অংশটুকু বের করতে হবে, নিচের অংশটুকু বের করতে হবে। প্রশ্নটার মধ্যে চাইছে এটাই। ঠিক আছে, আমার পানির মধ্যে রাখছি তখন ছিল এতটুকু, বাইশা ছিল। এখন আমি একটা তরলের মধ্যে রাখবো, তখন কতটুকু অংশ ডুবে থাকবে অথবা বেশি থাকবে। প্রথম বলছি কি ডুবে থাকবে আর বেশি থাকবে। ঠিক আছে, তো আমরা নিমজ্জক অংশের একটা সূত্র পড়ছি, যে নিমজ্জক অংশের আয়তন এবং মোট আয়তন। ঠিক আছে, নিমজ্জিত অংশের আয়তন মোট আয়তন ইকুয়াল টু বস্তুর ঘনত্ব বা পানির ঘনত্ব। এখন দেখো এই জায়গায় কি ভাসমান অংশটুকু দেওয়া আছে না, যে পানির উপরে। এই দেখো এই জায়গায় কি লেখা আছে, পানির উপরে রাখিয়া ভাসে। তাহলে পানির উপরে যেহেতু আছে, তাহলে কতটুকু আছে ডুবন্ত আছে কতটুকু, সেটা বের করতে পারবো না আমরা? পারবো তো নাকি? তাহলে দেখো, আমরা ডুবন্ত অংশটুকু বের করছি, 1 থেকে 1/6 বাদ দিছি, তাহলে কি হয়েছে 5/6 অংশ ডুবন্ত পেয়ে গেছি। এখন এই ডুবন্ত অংশটুকু আমরা কি করতেছি, দেখো নিমজ্জিত অংশ ভাগ মোট আয়তন, বস্তু ঘনত্ব ভাগ তরলের ঘনত্ব। তরল মানে কি, জায়গায় পানি প্রথম ছিল, প্রথম অবস্থায় কি পানি ছিল, তার জন্য আমরা পানি ঘনত্ব বসাইছি। তারপরে যেহেতু দেখো এখন তাহলে আমরা ক্যালকুলেশন করে বস্তুর একটা ঘনত্ব পেয়ে গেছি, বস্তু ঘনত্ব পেয়ে গেছি। তো বস্তু ঘনত্ব পেয়ে গেছি, এখন আমাদের সেকেন্ড স্টেপে যাইতে হবে। সেকেন্ড স্টেপে বলছি কি, একটা তরলে রাখছি। সেকেন্ড স্টেপে ছিল যে এরকম একটা তরলে, সেই তরলের ঘনত্ব কত 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই তরলে রাখছি আমি কতটুকু ডুবে থাকবে। এখন এই ডুবন্ত অংশটুকু আমরা বের করবো, মানে কি নিমজ্জিত অংশ বের করব। তো আমাদের যদি নিমজ্জিত অংশটা বের করতে হয়, তাহলে আমাদের আবার কি আগের সূত্রটা, নিমজ্জক অংশের যে সূত্রটা ছিল সেটা আমি বসাইছি। দেখো আবার কি করছি, নিমজ্জক অংশের আয়তন ভাগ মোট আয়তন, বস্তু ঘনত্ব ভাগ তরলের ঘনত্ব। তো আমাদের উপরেটার হচ্ছে বি প্রাইম আর মোট আয়তন বি আমরা জানি। বস্তুর ঘনত্ব আমরা কিছুক্ষণ আগেই পাইছি, কি সেই বস্তুর ঘনত্বটা বসাই দিছি, একটু আগে পাইলাম। আর তরলের ঘনত্ব, যেই তরল আমরা রাখছি সেই তরলের ঘনত্ব প্রশ্নে দেওয়া আছে যে কত 1.2। তো আমরা 1.2 বসাই দিছি, তখন আমরা কি বি প্রাইম পেয়ে গেছি, মানে কি নিমজ্জক অংশের আয়তন পেয়ে গেছি। তার মানে কি আমাদের প্রশ্নের তরলে কতটুকু ডুবিয়া থাকবে, এই যে প্রশ্নে একটা দেখা যাচ্ছে তরলে কতটুকু ডুবিয়া থাকবে, তাহলে ডুবন্ত অংশটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ভাসমান অংশ বের করতে হবে। আমরা যখন ভাসমান অংশটুকু বের করি, বা উপরে থাকবে তরলের উপরে অংশটুকু বের করি, তরলের উপরের অংশ, তাহলে আমার কি করতে হবে, বি মাইনাস 25/36 বি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 36 বি মাইনাস 25 বি বা 36, তার মানে 11 বি 36 আনসার। এতটুকু ক্লিয়ার সবাই? বইয়ের মধ্যে অনেক ঘুরে ফিরে করছি, আমি এত ঘুরে ফিরে করিনি, জাস্ট একটা সূত্রই দুইবার ব্যবহার করছি। প্রথমবার আমরা সূত্রটা ব্যবহার করে কি বের করছি, যে বস্তুর ঘনত্বটা বের করছি। বস্তুর ঘনত্ব যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না, আমরা সেই সূত্রটা ব্যবহার করে বস্তুর ঘনত্বটা বের করছি।
এখন বস্তুর ঘনত্ব বের করার পরে এখন আমাদের কাজ কি ছিল, বস্তু কতটুকু ডুবিয়া থাকবে সেই ডুবন্ত অংশটুকু বের করছি, তারপরে আমরা ভাসমান অংশটুকু বের করছি। ঠিক আছে, 21 নম্বর ম্যাথ। ঠিক আছে, 13 নম্বরটা, 13 নম্বরটা আমি করাচ্ছি। ঠিক আছে, এখন আমরা 21 নম্বর ম্যাথে যাই। 21 নম্বর, ঠিক আছে, দেখো 21 নম্বর ম্যাথে দাগটা পড়ো সবাই। 13 নম্বর অঙ্কটা সেম সিস্টেমই, শুধু ওই জায়গায় আয়তনটা বের করে দিতে হবে, আর কিছুই না। আমরা যেভাবে ম্যাথটা এখন করলাম সেভাবে ম্যাথটা করবো। এই জায়গায় জাস্ট আমরা কত অংশ ডুবেছিল সেটা বের করছি, আর ওই জায়গায় আমরা কি কতটুকু ডুবেছিল অংশ বের করবো না, আমরা টোটাল আয়তনটুকু, মানে মোট আয়তনে কতটুকু ডুবেছিল সেই আয়তনটা আমরা বের করব। ঠিক আছে, একবারে সিম্পল। জাস্ট আমরা এই যে বর্তমান ম্যাথে আমরা যেই দুটো 13 নম্বর ম্যাথের কথা বলতেছি, যে বর্তমান ম্যাথে আমরা যেই রুলসটা ফলো করলাম সেই রুলসেই হবে। জাস্ট আমরা কি ওই জায়গায় কতটুকু ডুবেছিল সেটা বের করছি, তাই না? এখন কতটুকু না, মানে কত অংশ না, কতটুকু ডুবেছিল সেটা মানে আয়তনটা বের করবো। ঠিক আছে, আমি তারপরে ওটা করাই দিব পরে। ঠিক আছে, এখন আমরা একটু 21 নম্বর ম্যাথটা দেখি। তো 21 নম্বর ম্যাথে বলছে কি, সবাই একটা পড়ো, যে সোনার ঘনত্ব দেওয়া আছে কি 19.13। ঠিক আছে, এখন বলতেছে 25 গ্রাম বলের একটি সোনার চেনকে, একটা চেন কি করতেছে আমরা সন্দেহ প্রকাশ হয়েছে যে এটা কি আসল খাঁটি কিনা নকল। ঠিক আছে, তো সন্দেহ প্রকাশ হওয়ার ফলে কি ওটা পানিতে ওজন করা হয়েছে, যখন পানিতে ওজন করা হয়েছে তখন তার ওজন পাওয়া গেছে 22.75 গ্রাম। তাহলে দেখো ওজন ছিল 25 গ্রাম, পানিতে বেশি কত 22.75। ঠিক আছে, এখন বলতেছে সোনার চেনটি কি বিশুদ্ধ না ভেজাল, আমাদের বের করতে হবে কি বিশুদ্ধ না ভেজাল। ঠিক আছে, আমরা এটা বের করব। তাহলে দেখো আমাদের কতটুকু ওজন হারাইছে, এখানে যে আমরা হারানো ওজন বের করতে পারবো না, হারানো ওজন কত 25 মাইনাস 22.75, তাহলে কত হবে 25 মাইনাস 22.75, 2.25। এতটুকু ওজন হারাবে না? তো আমরা ডুবন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি, যে হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। ঠিক আছে, এখন হারানো ওজন কত 22.75। অপসারিত তরলের ওজন কি আয়তন গুণন ঘনত্ব, যেহেতু তরলটা কি পানি না, তাহলে কি পানির ঘনত্ব, তাই তো? তাহলে দেখো 2.25 বি ইন্টু 1, তাহলে বি ইকুয়াল টু পাইতেছি কত 2.25। এটা আমার কি আয়তন সেন্টিমিটার কিউব। এখন দেখো আমি বস্তুর আয়তন জানি, বস্তুর বড় জানি, বস্তুর আয়তনও পাইছি আমরা, বস্তুর বড় জানি, তাহলে আমরা ঘনত্ব বের করতে পারবো না? তাহলে আমরা যদি ঘনত্ব বের করি তাহলে রো ইকুয়াল টু কত হবে 25/2.25, আসবে 11.11 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো আমরা ঘনত্ব বেশি কত 11.11। ঠিক আছে, আমরা ঘনত্ব বেশি 11.11, কিন্তু দেখো সোনার ঘনত্ব ছিল কত 19.3, তাহলে আমরা কি কম পাইছি না? এই জায়গায় 19.3 ছিল, আমরা পাইছি 11.11। 19.3 ছিল, আমরা পাইছি 11.11। তাহলে দেখো এটা কি ভেজাল না খাঁটি, এখন বোঝা যাবে না? যেহেতু ঘনত্বটা হয় নাই, তার মানে কি অবশ্যই এটা ভেজাল মিশ্রিত, তার মানে কি চেনটা হবে কি ভেজাল মিশ্রিত। তো যখন এরকম ভেজাল মিশ্রিত কিনা এটা মানে এরকম কোনো ম্যাথ থাকবে, তখন আমাদের যেই ঘনত্বটা দেওয়া থাকবে আমরা অন্য একটা ঘনত্ব, তো আমরা করবো কি করবো, যখন ঘনত্বটা বের করতে হবে ভেজাল মিশ্রিত বের করতে হবে, তখন আমরা কি করবো, যেই ঘনত্বটা দেওয়া থাকবে প্রশ্নে একটা ঘনত্ব দেওয়া থাকবে, আমরা অন্য একটা ঘনত্ব বের করব। তখন যদি দেখি যে দুটো সমান হয় তাহলে কি ভেজাল মিশ্রিত না, যদি সমান না হয় তখনই কি সেটা ভেজাল মিশ্রিত হবে। ঠিক আছে, আচ্ছা দেখো ভাই, তোমরা সবাই অনেক অনেক প্রবলেমের কথা বলবা, ঠিক আছে, সবগুলো তো আর কোচিং ক্লাসে সম্ভব না সলভ করে দেওয়ার, আবার অনলাইন ক্লাসে। তো যাদের বেশি প্রবলেম হবে যে ম্যাথগুলোতে, আমি যেগুলো সবার ওভারঅল প্রবলেম হবে সেগুলোই দেখাই দিব, আর
যেগুলো বেশি প্রবলেম হবে সেগুলো গ্রুপে দিবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আশা করি সবাই 21 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। 21 নম্বর ম্যাথে কোনো কাজই না, জাস্ট আমাদের একটা ঘনত্ব দেওয়া ছিল, বস্তুটার একটা ওজন থেকে কি করছি আমরা একটা হারানো ওজনটা বের করছি। আমরা জানি কি হারানো ওজন ইকুয়াল টু কি অপসারিত তলের ওজন, আমরা সেই জায়গাতে আয়তন বের করছি। এখন ঘনত্ব কি বস্তুর ওজন ভাগ হয়েছে কি আয়তন দিছি, আমরা ঘনত্ব পাই গেছি, ঘনত্ব বসাই দিছি, ঠিক আছে? তার মানে কি যেহেতু ঘনত্বটা কম পাইছি, আমাদের আগে ঘনত্বটা ছিল কি বেশি, এখন পাইছি আমরা কম, তার মানে বলতে পারি কি চেনের মধ্যে অবশ্যই ভেজাল কিছু মিশ্রিত আছে। যদি এটা হয় তাহলে আমরা আরেকটা অঙ্ক ম্যাথ করি, সেটা হচ্ছে সবাই 21 নম্বর ম্যাথ বুঝতে পারছো তো, তাইটাও? আমি এখন 37 নম্বর ম্যাথে চলে যাই। অনুশীলনীর উদাহরণের 37 নম্বর ম্যাথ। 25 কেজি বরের একটি অর্ধগোলাকৃতি ধাতব কড়াই এর আয়তনের 1/3 নিমজ্জিত অবস্থায় আছে। 1/3 মানে কি 1/3b, এই অংশটা কি ডুবে আছে, ঠিক আছে? এই অংশটা ডুবে আছে। এখন বলতেছে যে একটা কড়াই, মনে করো সাপোজ এরকম একটা কড়াই ছিল, সেই কড়াইয়ের এই পরিমাণ অংশ ডুবেছিল সাপোজ, ঠিক আছে? এই পরিমাণ অংশ পানির নিচে ছিল, এতটুকু অংশ ডুবেছিল। তো এখন বলতেছে যে এই জায়গায় কতটুকু পানি টানলে এটার উপর পানির পরিমাণটা কত হবে, যেই পানি ডাললে কি হবে, এটা সম্পূর্ণ ডুবে যাবে, ওহাতে ঠিক ডুবে যাবে, ঠিক ডুবন্ত অবস্থায় কি সে বাঁচবে, ঠিক আছে? আমাদের বের করতে হবে কতটুকু পানি ডালছি আমি। তাহলে দেখো প্রথম অবস্থায় কি ছিল, এই বস্তুটা 1/3 ডুবে ছিল, তাহলে আমরা বলতে পারি কি বস্তুর ভর ইকুয়াল টু অপসারিত পানির ভর। তাহলে দেখো বস্তুর ভর কত পাইছি আমরা 0.25 অপসারিত, আচ্ছা আমরা এটা যদি গ্রামে নিয়ে, গ্রাম থেকে কেজি এই গ্রামে নিয়ে করি তাহলে কত হবে, এত গ্রাম হবে, তাই না? আমরা জাস্ট 0.25 কেজি, এই কেজিকে যদি আমরা গ্রামে নেই ইকুয়াল টু, তাহলে আমরা কত পাবো 250 গ্রাম, আমরা গ্রামে নিয়ে করি তাহলে সহজ হবে ম্যাথটা, ঠিক আছে? তাহলে দেখো এত গ্রাম ইকুয়াল টু আয়তন, আয়তন কতটুকু বলো তো, এটাকে আয়তন কতটুকু 1/3b না, কারণ এই অংশটুকু ডুবেছিল, যখন আমার বস্তুটা 1/3 ডুবেছিল তখন তার ভর কত ছিল, এত ছিল না। তাহলে আমরা বলতে পারি কত 1/3b ইন্টু পানির ঘনত্ব কত রো, রো এর মান কত 1। তাহলে দেখো আমরা বি ইকুয়াল টু বলতে পারি কত 750 সেন্টিমিটার কিউব বলতে পারি না আমরা। বস্তুর ভর বসাইছি, কতটুকু ডুবেছিল তখন 1/3 ডুবেছিল, 1/3 ঘনত্ব বসাই দিয়েছি, আমরা আয়তন পেয়ে গেছি। তার মানে কি দেখি আমি ট্রাই করবো, ওকে? দেখো একটা অঙ্ক করাই ওর মাঝখানে না বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আয়তন পেয়ে গেছি, এখন এই কড়াইয়ের আয়তন পাইছি, এখন আমার কি এই আয়তনটা ডুবাইতে হবে না? যদি এই আয়তনটা ডুবাইতে হয় তাহলে কতটুকু বল লাগবে সেটা আমাদের বের করতে হবে না? তাহলে আমরা বলতে পারি কি, ধরলাম কি এম পরিমাণ বল লাগছে, সাপোজ আমাদের কি এম পরিমাণ বরের প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি কি এখন আগে ছিল বস্তুর ভর ছিল এত, এখন আবার এম পরিমাণ আমি যোগ করছি, তাহলে টোটাল ভর হবে কত এম প্লাস 250 টোটাল ভর বা মোট ভর, মোট ভর এটা হবে না? যদি মোট ভর এটা হয় তাহলে দেখো আমরা বলতে পারি কি পানি ঢালার পরে কি সম্পূর্ণ ডুবে যাবে না? মোট ভর ইকুয়াল টু অপসারিত তরলের ভর, অপসারিত তরলের আয়তন গুণন ঘনত্ব। তাহলে আয়তন দেখো এখন টোটাল আয়তন কি বি ইন্টু রো, মোট ভর কত এম প্লাস 250, রো এর মান কত, এই আয়তন কত পাইছি আমরা 750 পাইছি না, রো এর মান 1, এম প্লাস এত, ঠিক আছে?
তাহলে দেখো আমরা বলতে পারি কত m ইকুয়াল টু 750 মাইনাস 250 ইকুয়াল টু 500 গ্রাম। তার মানে কি এই যখন এই অবস্থায় ছিল তখন আমাদের কি করতে হচ্ছে আরো 500 গ্রাম পানি এই কড়াইয়ের উপর ঢালতে হয়েছে। যখনই আমরা কড়াইয়ের উপর আরো 500 গ্রাম পানি ঢালছি তখন কি কড়াইটা সম্পূর্ণ ডুবে গেছে। বুঝতে পারছো কি বলছি? যখনই আমরা 500 গ্রাম পানি ঢালছি তখন কি কড়াইটা সম্পূর্ণ ডুবে গেছে। এই অধ্যায়ের ম্যাথগুলোর ক্ষেত্রে জাস্ট আমাদের ভাবতে হবে কি যে কি চাইছে, দেখো আমাদের কতটুকু পানি ঢালতে হবে সেটা বের করবো। তো আমাদের কি আছে সেই উপাদানগুলো নিয়ে যে সূত্রগুলো বসে, সূত্র তো জাস্ট এই একটাই, বস্তুর ভর ইকুয়াল টু অপসারিত তলের ভর আর যে নিমজ্জক অংশে একটা সূত্র, দুইটা সূত্রই, ঠিক আছে? একবার ইজি, জাস্ট তোমরা আগে ফলো করো কি ডাটা দেওয়া আছে এবং কি চাইছে, এনাফ হয়ে যাবে, ঠিক আছে? বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে একটু জটিলভাবে করছে, জটিলভাবে যাওয়ার দরকার নেই, আমরা সহজ নিয়মগুলোতে আমরা অ্যাপ্লাই করবো। জাস্ট থিঙ্কলি ভাবো যে একটা বস্তু আছে, সেই বস্তু যখন আমরা একটা তরলে ডুবাইছি কতটুকু সে অপসারণ করছে সেই জিনিসটা ভাবো। জাস্ট এটুকু জিনিস যদি তোমরা চিন্তা ভাবনা করতে পারো সবগুলা ম্যাথই হয়ে যাবে, ঠিক আছে? আশা করি 35 নম্বর অঙ্কটাও 37 নম্বর ম্যাথটাও তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এটার মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। আমাদের বের করতে বলছি কি কতটুকু পানি ঢালতে হবে। প্রথম আমরা কি করছি, বস্তুর আয়তনটা বের করে নিছি। বস্তুর আয়তনটা বের করে নেওয়ার পরে আমরা কি করলাম যে মোট যেহেতু আর কতটুকু পানি এম পরিমাণ পানি ঢালতে হবে ধরলাম, আমরা ধরে নিয়ে কি বস্তুর ভরের সাথে এম যোগ করে দিছি। তারপরে কি মোট ভর ইকুয়াল টু অপসারিত তরলের ভর, তারপরে জাস্ট মান বসাইছি, বি এর মানটা বসাই দিছি, এম এর মানটা বের হয়ে গেছে, ঠিক আছে? একবারই যে অঙ্ক। আমরা একটু মানে কঠিন অঙ্কের দিকে যাই, মানে একটা কঠিন অঙ্ক করাই, মানে এটা কঠিন বলা যায় বা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাই, ঠিক আছে? এটা ডুয়েটের ইতিহাসে মানে একবার আসছিল এবং ম্যাক্সিমাম সময় এটা থাকে, মানে এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে অনুশীলনীর 20 নম্বর ম্যাথ। মানে সবাই এই ম্যাথটা এখন একটু দেখি। অনুশীলনীর 20 নম্বর, যে এরকম একটা গণকাকৃতি কাঠ আছে, বলছে কি একটি কাঠের টুকরা, দেখো বলছে কি একটি কাঠের টুকরা, এই কাঠের টুকরার মধ্যে কি করছি আমরা একটা বস্তু রাখছি, এই জায়গায় একটা বস্তু রাখছি উপরে, সেই বস্তুটার ভর হয়েছে 128 গ্রাম, ঠিক আছে? বলছে কি কাঠের টুকরার উপর এত গ্রাম ভরে একটি বস্তু রাখা হলো, ঠিক আছে? পানিতে ছাড়িয়ে দেওয়া হলো। টুকরাটি শুধু কি ডুবে থাকবে, যখনই আমরা এই বস্তুটা দিব তখন কি টুকরাটা এরকম ডুবে থাকবে, এরকম ডুবে অবস্থায় সে ভাসতে থাকবে, ঠিক আছে? যখনই আমরা বস্তুটাকে সরাই নিব, বস্তুটাকে সরাই নিলে কি হবে, এরকম একটা পজিশন সৃষ্টি হবে না? যখন আমরা বস্তুটাকে সরাই নিব তখন কি বলছে 2 সেন্টিমিটার, দেখো বলছে কি 2 সেন্টিমিটার পানির উপরে রাখিয়া বাসে। 2 সেন্টিমিটার কি পানির উপরে আছে, এই উপরে কতটুকু থাকবে 2 সেন্টিমিটার, ঠিক আছে? এখন বলতেছে এই যে কাঠের যে টুকরাটা আছে এই টুকরাটার আয়তন কত এবং ভর কত, ঠিক আছে? তো দেখো আমাদের প্রথম কাজ কি বলছিল, এত গ্রাম একটা বস্তু যখন এই কাঠের টুকরার উপর রাখছি তখন সে ডুবেছিল পুরাটা। তার মানে কি এই 128 গ্রামের জন্য কি বস্তুটা পুরাটুকু ডুবেছিল না? তাহলে আমরা বলতে পারি কি বস্তুর ভর ইকুয়াল টু অপসারিত পানির ভর। আমরা একবার ডাইরেক্ট পানি লিখছি কেন, কারণ এটা বলছে পানির মধ্যে রাখছে, ঠিক আছে? তার জন্য আমরা ডাইরেক্টলি পানি লিখে বলছি, সমস্যা নেই। বস্তুর ভর কত 128, পানির আয়তন গুণন ঘনত্ব 128 ইকুয়াল টু, দেখো এটা কি বলছে গণকাকৃতি, দেখো এই জায়গায় বলছে কি গণকাকৃতি কাঠের টুকরা। আমরা জানি কি একটা গণকের আয়তন হয় কি a কিউব, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কত a কিউব ইকুয়াল টু a কিউব ইনটু ঘনত্ব হচ্ছে 1, বলতে পারি না? এটা বলতে পারি। এই জায়গা থেকে আমরা এর মানটা বের করতে পারবো না? এর মান কত বেরোবে, দেখো টোটালটুকু ডুবাইছিল, ঠিক না? টোটালটুকু আয়তন কত a কিউব, দেখো কিন্তু সেকেন্ড অংশে আমরা বুঝতে পারছি কি যে 2 সেন্টিমিটার কি সে বেশি ছিল না? তার মানে কি এই 128 গ্রাম দেওয়ার ফলে কি সে 2 সেন্টিমিটার ডুবছে না? এই 128 গ্রাম বস্তুর ভর দেওয়ার ফলে কি 2 সেন্টিমিটার সে ডুবছে না? তাই তো 128
গ্রাম যখন আমরা বস্তুটা দিছি তখনই কিন্তু সেই 2 সেন্টিমিটার ডুবছে, যখনই 128 গ্রাম সরাই ফেলছি তখন কি 2 সেন্টিমিটার উপরে উঠে গেছে, তাই তো? তো যদি হয় তাহলে আমরা বলতে পারি কি যে এই জায়গায় এআই স্কোয়ার ইন্টু 2 ইন্টু রো, এটা বলতে পারি না আমরা? কারণ কি এআই স্কোয়ার মানে কি এই বস্তুর ক্ষেত্রফল আর কতটুকু উচ্চতা ডুবাইছে, 2 সেন্টিমিটার ডুবাইছে। এই বস্তুটা কি 2 সেন্টিমিটার ডুবাইছে। যদি এই বস্তুটা 2 সেন্টিমিটার ডুবায় তাহলে আমরা বলতে পারি কি আমাদের ডুবাবে কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ক্ষেত্রফল ছিল জানলাম আমরা এআই স্কোয়ার, ঠিক আছে? ক্ষেত্রফল ছিল কি এআই স্কোয়ার। যদি এআই স্কোয়ার হয় তাহলে আমরা বলতে পারি কি যে 2 সেন্টিমিটার ডুবাইছে, উচ্চতা হয়েছে 2 ইন্টু রো। তাহলে আমরা বলতে পারি কত 128 এআই স্কোয়ার ইন্টু 2 ইন্টু 1, তাহলে এআই স্কোয়ার ইকুয়াল টু 64, এআই ইকুয়াল টু 8 বলতে পারি না আমরা? এই বস্তুটা এই 128 গ্রাম দেওয়ার ফলে কি 2 সেন্টিমিটার ডুবছে। 128 গ্রাম সরাই ফেলছি, 2 সেন্টিমিটার উপরে উঠে গেছে, তার মানে কি 2 সেন্টিমিটার ডুবাইছে কি 128 গ্রাম বর, ঠিক আছে? আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ না, আচ্ছা যাই হোক। তাহলে আমরা বস্তুর আয়তন বের করতে পারবো না। আয়তন হবে কি a কিউব, a কিউব বলে 8 কিউব, 8 কিউব মানে কত হবে 512 সেন্টিমিটার কিউব। কারণ বস্তুটা ঘনকাকৃতির বস্তু, তাই তো? এখন দেখো আমাদের বের করতে হবে কি বস্তুর বড় বের এই কাঠের টুকরার বড় বের করতে হবে না? এই টুকরার আয়তনটা বের করে ফেলছি আমরা, আয়তন আমরা টুকরার আয়তনটা কি করছি বের করে ফেলতে পারছি, ঠিক আছে? তো টুকরার আয়তন আমরা বের করে ফেলছি। এখন আমাদের বের করতে হবে কি টুকরার বর, টুকরার ঘনত্ব আমরা জানি না, তাই না? যখনই আমার এই 128 গ্রাম সরাই ফেলছি তখন কি 2 সেন্টিমিটার বের হয়ে গেছে, তার মানে কি নিচে আছে কয় সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আছে না? পানিটা নিচে আছে কত 6 সেন্টিমিটার, তার মানে কি বস্তুটা এআই স্কোয়ার ইন্টু 6 এই পরিমাণ পানিকে অপসারণ করবে না? যদি এই পরিমাণ পানি অপসারণ করে তাহলে কি বস্তুর বর কি এটা না? তাহলে আমরা বলতে পারি কি টুকরার বর, কাঠের টুকরার বর ইকুয়াল টু অপসারিত তরলের বর আয়তন গুণন ঘনত্ব। আয়তন হবে কি এ স্কোয়ার ইন্টু 6 ইন্টু 1, এ স্কোয়ার মানে কত 8 স্কোয়ার ইন্টু 6 ইন্টু 1, তার মানে কত হবে 384 গ্রাম। তোমরা কি লেখাগুলো দেখতে পাচ্ছ বা কথা শুনতে পাচ্ছ? আমি কিন্তু কিছু বুঝতেছি না, মানে আজকে একটু নেটটা স্লো, যে কালকের সমস্যার কারণে, তা আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে বোঝার জন্য। আমি দাঁড়ায় ক্লাস নিচ্ছি আজকে, অন্যদিন না হয় বৈশাখ ক্লাস নেওয়া যায় সুযোগ ছিল, সেটা আজকে হয়নি কারণ বাইরের ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা দেখো আমি আবার একটু এই টপিকটা মানে এইটা ম্যাথটা রিভিউ করি। প্রশ্নটাই বলছে প্রথম কি একটি কাঠের টুকরা তার বরের এটার উপর কি এত গ্রাম বরের একটা বস্তু রাখছে। একটা কাঠের টুকরা ছিল ঘনকাকৃতি, সেটার উপর কি আমরা 128 গ্রাম বরের একটা বস্তু রাখছি। যখন রাখছি তখন সে কি পানির নিচে ডুবিয়ে ভাসছে। যখনই আমরা টুকরাটাকে সরাই নিছি, এই টুকরাটা উপর থেকে সরাই নিছি, ভাইয়া বললাম না, আচ্ছা বোঝাতেছি আবার। দেখো তো সেকেন্ড ক্ষেত্রে বলছি কি যে আমরা টুকরাটাকে সরাই নিছি, আমরা এই জায়গায় একটা টুকরা ছিল সেটাকে আমরা সরাই নিছি। সরাই নেওয়ার পরে কি পানির উপরে তার 2 সেন্টিমিটার বের হয়েছিল। তো যখন 2 সেন্টিমিটার বের হয়েছিল তাহলে আমরা বলতে পারি কি এই টুকরার কারণে 2 সেন্টিমিটার ডুবেছিল। এই টুকরাটা থাকলে 2 সেন্টিমিটার ডুবে, আর এই টুকরাটা না থাকলে কি 2 সেন্টিমিটার বের হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি কি এই টুকরার কারণে কি এই বস্তুটার কারণে কি হবে এই 2 সেন্টিমিটার ডুবছে। তাই আমরা বলতে পারি কি বস্তুর বর ইকুয়াল টু অপসারিত তরলের বর। বস্তুর বর বসাই দিয়েছি, আয়তন গুণন ঘনত্ব। এখন আয়তন বের করতে গেলে কি আমার ক্ষেত্রফল লাগবে। ক্ষেত্রফল আমরা ধরলাম কি বস্তুর বাহুগুলা এক একটা এ, এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা এ। তাহলে আমরা বলতে পারি কি এ স্কোয়ার। আর যেহেতু এই বস্তুটার কারণে ডুবছে কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তার মানে কি উচ্চতা হয়েছে 2, তার মানে কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বসাইছি 2 রো, রো এর মান বসাইছি, আমরা এর মান পাই গেছি। এর মান পাইছি কত 8। ঠিক আছে, এখন যখন আমরা এর মান 8 পাইছি, আমরা জানি কি একটা
ঘনকাকৃতির বস্তুর ক্ষেত্রফল বি ইকুয়াল টু এ কিউব, তাহলে আমরা বস্তুর একটা বাহুর দৈর্ঘ্য পাইছি এ, এর মান পাইছি 8, তখন আমরা কি আয়তনটা বের করছি এ কিউব, মানে 8 কিউব। এখন দেখো যখন আমরা বস্তুটাকে সরাই এই বস্তুটাকে সরাই ফেলছি তখন কাঠের টুকরাটার অবস্থা কিরকম ছিল, এরকম ছিল না? তো এরকম থাকলে কি 2 সেন্টিমিটার তো বাইশে থাকবে, সে ভাসমান অংশ নিয়ে তোমার কোনো কাজ নেই, আমার ডুবন্ত অংশ নিয়ে কাজ। তার মানে ডুবে আছে কতটুকু, 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার যদি ডুবে থাকে তাহলে আমরা কি করতে পারি, এখন 6 সেন্টিমিটার নিয়ে কাজ করবো, বস্তুর আয়তন গুণন ঘনত্ব, ক্ষেত্রফল স্কোয়ার ইন্টু উচ্চতা, মানে কতটুকু ডুবে আছে সেটা, ইন্টু 1 বসাই দিয়েছি, গ্রাম বের করে ফেলছি। ঠিক আছে, তো আমাদের এ কিউব হবে না? হ্যাঁ, এ কিউব তো আমি বসাইছি, এই যে এ কিউব হচ্ছে আয়তন বের করার সময় বসাইছি। দেখো এই জায়গায় আমি এ কিউব কেন বসাই নাই, কারণ হচ্ছে সবটুকু ডুবছে, এই বস্তুর কারণে কতটুকু ডুবছে, এই বস্তুর কারণে কি 2 সেন্টিমিটার ডুবছে না? বস্তুটা সরাই নিলে যদি 2 সেন্টিমিটার বের হয়ে যায় তাহলে বস্তুটা দেওয়ার ফলে কি 2 সেন্টিমিটার ডুববে না? তার জন্য আমরা এ স্কোয়ার ইন্টু উচ্চতা, যতটুকু ডুবেছিল এই বস্তুর কারণে সেইটুকু আমরা বসাইছি। ঠিক আছে, আশা করি এখন বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তোমাদের এই অধ্যায়ে অনুশীলনী থেকে বেশি ম্যাথ করতে হবে না, কতগুলো করতে হবে সেটা আমি ইয়ের মধ্যে লিখে দিব, কি বলে কমেন্টসে লিখে দেবো। ঠিক আছে, আর্কিমেটিক্সের অনুশীলনী থেকে কতগুলো অঙ্ক করতে হবে, আর উদাহরণের অঙ্কে বা অনুশীলনীর অঙ্কে যদি প্রবলেম হয় সেটা তোমরা গ্রুপে দিবা, আশা করি আমি গ্রুপ থেকে সলভ করে দিব। ঠিক আছে, আজকে আর্কিমেটিক্সে আর পড়াবো না, নতুন একটা টপিকস আমি পড়াবো, সেটা হচ্ছে অধিস্থিতিবিদ্যা। ঠিক আছে, একটা ছোট্ট টপিকস, এটা ছোট্ট টপিকস পড়াবো। ঠিক আছে, এটা বেশি বড় না, জাস্ট কয়েকটা সূত্র, আর এটা খুব সহজ একটা অধ্যায়, মানে সূত্রগুলো বসাইলেই ম্যাথ হয়ে যাবে এবং খুব ইজি একটা অধ্যায়। ঠিক আছে, আমরা নতুন একটা অধ্যায় ধরি, জাস্ট আমরা এই অধ্যায়ের বেসিকগুলো পড়বো, এই অধ্যায়টা একবার ইজি, মানে জাস্ট সূত্রগুলো লিখবো, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তা আমি যদি শুরু করি, দেখো প্রথমে লিখছি কি আমি, চাপ। চাপ কি জিনিস? ঠিক আছে, তো চাপ হয়েছে যে একটা তল, এই জায়গায় একটা ক্ষেত্রফল আছে এ, এই ক্ষেত্রফলের উপর আমরা লম্বভাবে একটা বল প্রয়োগ করলাম এফ। ঠিক আছে, তখন চাপ হবে এফ বা এ, মানে একক ক্ষেত্রফলে যতটুকু চাপ, এক ক্ষেত্রফলে চাপ আছে এফ পরিমাণ, এক ক্ষেত্রফলে আছে এফ বা এ। এটা আমি গত ক্লাসে আমরা বলছিলাম। ঠিক আছে, এটাকে বলতেছে চাপ। চাপের অনেক একক আছে, চাপের অনেকগুলো একক আছে। তো আমাদের যেগুলো লাগে, পেস্কেল লাগে, পেস্কেল বাইরে বলতেছে কি পা বলা হয়। ঠিক আছে, পি এ দ্বারা প্রকাশ করা হয়, এটা ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তারপর আছে কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আছে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটাও আমার একটা একক। তারপরে ফুট পাউন্ডাল পার ই আছে, তারপর আছে কি অনেক একক আছে, অ্যাটম আছে, বায়ুচাপ আছে, বায়ুচাপ একটা একক অ্যাটম। ঠিক আছে, তারপরে পারদ-চাপ এইচজি, যে এত মিলিমিটার পারদ-চাপ আছে, এইচজি দ্বারা এটারই করা হয়, মিলিমিটার এইচজি বা সেন্টিমিটার এইচজি। ঠিক আছে, এগুলো একক আছে। তারপর আর আছে পিএসআই, এটা হচ্ছে কি, পিএসআই মানে হচ্ছে পাউন্ড ওয়েট পার ইঞ্চি স্কোয়ার, পাউন্ড ওয়েট পার ইঞ্চি স্কোয়ার, এটাও একটা একক। ঠিক আছে, তো এককগুলা কনভার্সন তোমরা শিখবা, যেমন পাউন্ড ওয়েট থেকে যদি আমরা এই নিউটন মিটার স্কোয়ার নিতে হয় তাহলে কি পাউন্ডে কি করতে হবে, পাউন্ড ওয়েটে পাউন্ডাল বানাইতে হবে, ইঞ্চিতে ফিট বানাইতে হবে, ফিট বানায় তারপরে আমরা কি করবো, সেই পাউন্ডালকে আমরা নিউটনে নিব, ফিটকে আমরা মিটারে নিব। ঠিক আছে, কনভার্সনগুলো তোমরা দেখবা, আর কনভার্সন কেউ না বুঝলে বলবা। ঠিক আছে, কনভার্সন আমি আজকে দেখাবো না, কারণ ছোট টপিক তো, এটা কনভার্সন এতদিন যদি তোমরা কনভার্সন করতে না পারো তাহলে এটা অনেক ক্ষতিকর। ঠিক আছে, কনভার্সন নিজে শিখতে হবে। প্রথম অধ্যায়গুলোতে কনভার্সন দেখানো হয়েছে অনেকবার, প্রতিটা অধ্যায়ে কনভার্সন দেখানো হয়েছে, কাজ ক্ষমতা শক্তি বলো, বলো, সবগুলোতেই কনভার্সন দেখানো হয়েছে। তো আশা করি কনভার্সন নিয়ে তোমাদের প্রবলেম হবে না, তারপর যদি প্রবলেম হয় আমাকে বলবো। ঠিক আছে, মানে এই চাপের অনেক একক আছে, তোমরা যখন কেমিস্ট্রি যখন পড়বা, কেমিস্ট্রি যখন গ্যাসের ধর্ম পড়বা, সেই জায়গায় অনেকগুলো একক পড়বা, সেই এককগুলো এই জায়গায় খাটবে। ঠিক আছে, তো আমরা এই জায়গায় সবচেয়ে বেশি যেটা নিয়ে কাজ করবো, নিউটন পার মিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, পাউন্ডাল পার ফিট স্কোয়ার, আমরা এগুলো নিয়ে বেশি কাজ করবো। ঠিক আছে, এই জায়গায় অন্য জায়গায় অ্যাটম নিয়ে কাজ করা হবে, অ্যাটম আছে, এই যে পারদ-চাপ আছে, এগুলো নিয়ে গ্যাসের ধর্মে অনেক কাজ করা হবে, প্যাসকেল নিয়ে কাজ করা হবে, কিলো প্যাসকেল, মেগা প্যাসকেল, অনেক একক আছে। ঠিক আছে, এগুলো নিয়ে অনেক কাজ করা হবে। তো কিলো প্যাসকেলের সাথে প্যাসকেলের সম্পর্ক সেটা বোঝাই যায় যে 1000
1000 প্যাসকেল ইকুয়াল টু 1 কিলো প্যাসকেল বা কিলো পা, ঠিক আছে, কেপিএ বলা হয়, পিএ কেপিএ, ঠিক আছে, এগুলো একক আছে। তো পরে আমরা জিনিস দেখো, আমরা জানতাম কি চাপ ইকুয়াল টু এফ ভাগ এ, তাহলে এফ ইকুয়াল টু হতেছে কি এ ইন্টু পি হয় না? তো এই এফটাকে বলতেছে বলের গাত বা গাত, অনেক সময় গাত বলে, অনেক সময় বলের গাত মিলিয়ে বলে, ঠিক আছে। তো আমাদের বলতেছি বলের গাত অথবা গাত, এই এফটাকে বলতেছে বলের গাত অথবা কি গাত, ঠিক আছে, বা গাত বলো অনেক সময় বলটাকে। তো ক্ষেত্রফল ইন্টু চাপ, ঠিক আছে। দেখো আমি লেগে লিখছি কোনো ক্ষেত্রের উপর যে লম্বভাবে, যে বল লম্বভাবে কি করে তাকে গাত বলে, ঠিক আছে। তো এই গাত বলটা কাজ করে দুইভাবে, এটা হচ্ছে আনুভূমিকভাবে কাজ করে, এটা হচ্ছে লম্বভাবে কাজ করে, ঠিক আছে। আমরা যদি দেখি একটু আনুভূমিকভাবে কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখি। সাপোজ দেখো একটা বস্তু আছে, এই বস্তুটা পানির নিচে আছে, আচ্ছা গাতটা পরে আসতেছি, গাতটা পরে আসি, চাপ নিয়ে আর একটু কথা বলি। দেখো চাপ নিয়ে একটু কথা বলি। পি ইকুয়াল টু আমরা বলছি কি এফ ভাগ এ, তাই না? এফ ইকুয়াল টু জানি কি আমরা এম জি ভাগ এ বলতে পারি না? এম জি মানে কি, এম মানে কি বি রো না, বি রো জি ভাগ এ। এ ইকুয়াল টু বলতে, বি ইকুয়াল টু বলতে কি এ এইচ রো জি ভাগ এ, এ কাটা, তাহলে থাকবে কি এইচ রো জি, পি ইকুয়াল টু এইচ রো জি। এই এইচ হচ্ছে কতটুকু উচ্চতার চাপ। সাপোজ বললো কি যে পানির নিচে 50 মিটার নিচের চাপ, তাহলে পানির নিচে কত মিটার? 50 মিটার, এইচ এর মান 50, যেহেতু পানি তাহলে পানির ঘনত্ব কত? এম কে সি পানির ঘনত্ব, আর জি এর মান হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। বসাইলে আমরা চাপের মানটা বের করতে পারবো, মানে ওই সময় চাপের মান দেওয়া থাকবে তখন কি আমরা উচ্চতাটা বের করতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা চাপ নিয়ে কাজ করবো, ঠিক আছে। তাহলে চাপের এই সূত্রটা আমরা মনে রাখবো। অনেক সময় বলতে পারি কি যে 25 মিটার পারদ চাপ, 25 মিলিমিটার বা সেন্টিমিটার পারদ চাপ, সেন্টিমিটার এইচজি পারদ চাপ। তখন আমরা বলবো কি, তাহলে আমরা যদি বলি তখন চাপটা বের করতে চাই, পি এর মান বের করতে চাই, তাহলে 25 ইন্টু পারদের ঘনত্ব হচ্ছে 13.6 ইন্টু জি এর মান হচ্ছে 980। এভাবে আমরা পারদ চাপের মানটা বের করতে পারবো। যেহেতু এটা সেন্টিমিটার এককে ছিল তার জন্য কি সে এককটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। আমরা এইভাবে পারদ চাপটাও বের করতে পারবো, ঠিক আছে। পানির চাপ বের করতে গেলে এটা পারদ চাপ, কোন একটা তরলের চাপ, যাই কিছু বলে আমরা চাপ বের করতে গেলে এইচ রো জি, উচ্চতা দেওয়া থাকবে, একটা গভীরতা দেওয়া থাকবে, সেই গভীরতা ঘনত্ব আর হচ্ছে জি এর মান বসাই দিব, আমরা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর আমরা যে এককগুলো বলছি সেই এককগুলো যে ডাইন পার নিউটন পার মিটার স্কোয়ার হতে পারে, তারপরে কি পাউন্ডাল পার ফিট স্কোয়ার। পরে আমি বলছি পিএসআই, পিএসআই মানে কি পাউন্ড ওয়েট পার ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা যেটা গেছিলাম গাতে গেছিলাম, গাত মানে বলতেছি কি এফ ইকুয়াল টু ক্ষেত্রফল ইন্টু চাপ, তাই তো। এখন এটা দুইভাবে কাজ করতে পারে, আমি বলছিলাম কি একটা আনুভূমিকভাবে একটা উলম্বভাবে। তো আমরা যদি একটু আনুভূমিক চাপটা একটু দেখি, আনুভূমিকভাবে কি হয় যে এই জায়গায় পানির নিচে একটা বস্তু আছে, সাপোজ এই বস্তুটা রয়েছে, আমি উপরে এতটুকু উপরে পানি আছে, ঠিক আছে, উপরে পানি আছে, তাহলে এটার একটা ক্ষেত্রফল থাকবে। এই ক্যালকুলেটারে একটা ক্ষেত্রফল থাকবে না? তো ক্ষেত্রফলের মানটা কি আমার মনে করো এদিকে দৈর্ঘ্য আছে এল আর প্রস্থ আছে কি বি, তাহলে আমরা ক্ষেত্রফল বলতে পারি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। এখন দেখো যদি এটা চাপ দেয় সব জায়গায় কি সমান চাপ দিবে না? যদি আমি উপর থেকে এটাতে চাপ দিই সব জায়গায় কি সমান, এই জায়গায় যে চাপ পড়বে এই জায়গায় সেই চাপ পড়বে না? সমান চাপ পড়বে না সবার উপর, সবগুলোর উপর কি সমান চাপ পড়বে? তো আমরা বলতে পারি কি যে এইচ গভীরতায় চাপ, কতটুকু গভীরতায়? এইচ গভীরতায় চাপ, তাহলে এইচ গভীরতায় চাপ কি হবে এইচ রো জি, পি ইকুয়াল টু ধরবে না? তাহলে আমার কি হবে এই আনুভূমিকভাবে চাপটা কত হবে? এ বলের মান কি হবে এফ ইন্টু এটা হবে, তাই না? তার মানে বলতে পারি কত এল ইন্টু বি এইচ রো জি, সহজ না একবারে। তাহলে উপর থেকে যে চাপটা দিবে সেটার পরিমাণ কত হবে? সেই গাতের মান হবে, এটা আমার কি গাত, এটা বলে কি উপরের দিকে গাত বা উপরের গাত, ঠিক আছে। অনেক সময় এটার উপরের গাতও বলা হয়, উপরের গাত, ঠিক আছে। তাহলে আমরা গাতটা সহজে বের করে ফেলতে পারবো, তাই তো। তো এখন সাপোজ আমরা যদি একটু অন্যভাবে যাই, সাপোজ মনে করো বস্তুটা এইভাবে আছে, এটার উপরে পানি আছে, বস্তুটা কি এরকম খাড়াভাবে আছে, আমরা এই যে জায়গায় চিত্র আঁকছি যে বস্তুটা আছে খাড়াভাবে। তো খাড়াভাবে থাকলে দেখো যদি আমরা চাপ বের করতে চাই,
এই নিচে যে পরিমাণ চাপ দিবে বস্তুর এই জায়গায় কিন্তু সেই পরিমাণ চাপ দিবে না। দুই জায়গায় কি সমান চাপ দিবে? দিবে না। নিচে কি একটু বেশি, মনে করো যদি আমি সাপোজ এই বস্তুটা খাড়া করে রাখি, খাড়া করে রাখলে এই জায়গায় যে চাপটা দিবে, সাপোজ এই জায়গায় যে চাপটা দিবে এই নিচে কিন্তু সেই চাপ দিবে না। দুই জায়গায় চাপ কি তফাৎ থাকবে না? তো আমরা যদি বলি যে আমরা একবারে তলে চাপটা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো আমাদের কি করতে হবে এখন, তাহলে চাপ বের করতে গেলে এখন যদি আমরা চাপ বের করতে চাই, সাপোজ এই জায়গায় দেখো এই উচ্চতা তো থাকবে সব সময়, তাই না? নিচের ক্ষেত্রে কি হবে? এইচ প্লাস বি, আর উপরের ক্ষেত্রে হবে শুধু কি এইচ, তাই না? তাহলে আমরা বি এর একটা অর্ধেক পরিমাণ জায়গা যদি নিই, মাঝ বরাবর নিই, তাহলে কি চাপটা সমান পড়বে না? বা সমান গড় চাপ বের করা যাবে না? এটুকুই তো ডিফারেন্স। সবসময় তো এই জায়গায় একটা চাপ দিবে, এই জায়গায় একটা চাপ দিবে, এই জায়গায় একটা চাপ দিবে, এই জায়গায় একটা, বিভিন্ন জায়গায় কি বিভিন্ন চাপ দিবে না? যদি হয় তাহলে আমরা বলতে পারি কি এই চাপটা সবসময় থাকবে, তার সাথে কতটুকু যোগ হবে? এই বি এর মানটা যোগ হবে না? বি বা টু, মানে এটার অর্ধেক। বার কেন্দ্র যেরকম আমরা বের করতাম কাজের ক্ষেত্রে, সেই বার কেন্দ্রের মতো, ঠিক আছে? তাহলে কি আমরা বলতে পারি কি মাঝ বরাবর চাপটা নিলেই কি উপরের আর নিচের চাপের মাঝ বরাবর চাপটা নিলে সমান চাপ হবে। তাহলে আমরা বলতে পারি কি এটা রো জি, এটা আমার কি চাপের মান উলম্ব বরাবর হলে। ওকে, এবং বস্তুর ক্ষেত্রফল আছে কি এল ইন্টু বি। তাহলে আমরা যখন চাপ বের গাদ বের করব তখন হবে কি এইচ প্লাস বি বা টু রো জি ইন্টু কত এল ইন্টু বি। আশা করি এটুকু বুঝতে পারছো। আমরা কি করছি, উলম্ব বরাবর যখন ছিল এই জায়গার চাপটা আর এই জায়গার চাপটা সমান না, দুইটা চাপ থেকে ভিন্ন হবে। তো আমরা কি করছি, এটার এভারেজ ধরে নিছি, এই বি উচ্চতার কি এভারেজ পরিমাণ ধরে নিছি। যেমন উপরে নিচে চাপটা হবে কি এইচ প্লাস বি রো জি হবে না? আর যদি আমরা উপরে চাপটা ধরি তখন কি হবে এইচ রো জি। তো আমরা কি করছি, দুইটার এভারেজ করে নিয়েছি, তখন আমরা কি করছি এইচ প্লাস, যদি আমাদের গাতের মানটা আমরা তাহলে পাইছি কি আমরা এটা, তাহলে যখনই আমরা এরকম উলম্ব একটা বস্তু থাকবে, তো উলম্ব বস্তু যদি আমরা গাত বের করতে চাই উপর দিক থেকে, তাহলে আমরা কি করতে পারবো, যে এই যে দৈর্ঘ্যটা ইটা থাকবে তার অর্ধেক পরিমাণ নিয়ে তারপরে কি উচ্চতার সাথে গুণ করে দিয়ে আমরা বের করব। ঠিক আছে, এটা আমরা যখন ম্যাথ করবো তখন আমরা আরো ভালোভাবে এটাই করতে পারবো, আমরা ম্যাথে যাবো তখন দেখবো। তো এখন দেখো আবার কি এটা পার্শ্ব থেকে চাপ দিতে পারে না? একটা পার্শ্ব থেকে চাপ দিতে পারে, তাই তো? অবশ্যই পার্শ্ব থেকে চাপ দিবে। তাহলে দেখো আমি যদি এই চিত্রটা একটু এরকম আঁকি, যে একটা বস্তুকে এটা হচ্ছে এল, এটা হচ্ছে আমার বি, এই পার্শ্ব থেকে যদি আমি চাপ দিই, এই জায়গায় যে চাপ দিব, এই জায়গায় যে চাপ দিব, এই জায়গায় চাপ দিব, সবগুলা কি সমান হবে? সমান হবে না। তাহলে আমরা যদি এভারেজ ধরি, এভারেজ ধরলে কি বি ভাগ টু, এভারেজ ভাবে চাপ ধরি, ধরতে পারি না? তাহলে বি ভাগ টু, এই জায়গায় যখন আমরা চাপ দিব, দেখো এই জায়গায় যখন চাপ দিব তখন আমরা বলতে পারি কি বি ভাগ টু পরিমাণ চাপ দিতেছে, তাহলে বি ভাগ টু রো জি, এটা কি আমার চাপের পরিমাণ। ঠিক আছে, আর ক্ষেত্রফল তো আমরা জানি এল ইন্টু বি, তাহলে আমরা বলতে পারি কত, এই জায়গায় যখন এটা পার্শ্বর ক্ষেত্রে পার্শ্ব চাপ ইকুয়াল টু এল ইন্টু বি বি ভাগ টু রো জি। আমি জাস্ট এগুলো বিভিন্ন শর্ত দেখাইছি, মানে এরকম শর্তের ক্ষেত্রে হতে পারে, যেরকম পার্শ্ব চাপটা বের করতে বলতে পারে, অথবা কি উপর দিকে চাপটা বের করতে পারে, বিভিন্ন চাপ বের করতে পারে, উপর দিকের থেকে চাপের পরিমাণ বের করতে বলতে পারে, পার্শ্ব থেকে চাপের পরিমাণটা বের করতে পারে, বিভিন্নভাবে কি আমরা চাপের পরিমাণ বের করব। ঠিক আছে, তো আমরা দুইটা নিয়ে একটু অঙ্ক দেখি, তাহলে সহজ হবে। যেমন প্রথম আমরা একবার সহজ একটা ম্যাথ দেখি, বলছে কি কোন তরলের, আমরা 2 নম্বর ম্যাথ দিয়েছি অনুশীলনী, উদাহরণ 2 নম্বর, 200 সেন্টিমিটার গভীরে বিন্দুর চাপ বের করো। একটা এই উচ্চতা আছে, এই জায়গায় একটা বিন্দু আছে, সেই বিন্দুর চাপটা বের করতে বলছে, এটা ছিল 200 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি কি চাপ ইকুয়াল টু এইচ রো জি, এইচ এর মান 200, তরলের ঘনত্ব দেওয়া আছে, তরলের ঘনত্ব কত 1.03 ইন্টু জি এর মান কত 980। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো না? একবারই জি, চাপের মানটা সহজে বের হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন একটু কঠিন অঙ্ক যাই, এটা ক্যালকুলেশন করলে পারবো না, যেহেতু এটা কি সেন্টিমিটার আছে, তার মানে আমরা বলতে পারতেছি কি সিজিএস আছে, আর সিজিএস একক কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, চাপের একক। ঠিক আছে, আর যখন আমরা পরম এককে যদি নেওয়া লাগে, তাহলে পরম এককে নিতে গেলে কি আমার হবে কি গ্রাম ওয়েট পার সেন্টিমিটার স্কোয়ার, তখন আমরা কি জি এর মানটা বাদ দিয়ে দিব। এটা আমরা সবাই জানি, এগুলো আমরা আগের অধ্যায়গুলোতে পড়ছি, এগুলো ওই জায়গায় ক্লিয়ার হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই জায়গায়। তো আমরা একটু কঠিন অঙ্কে যাই, মানে 6 নম্বর অঙ্কটা দেখো,
উদাহরণ 6। উদাহরণ 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। একটি কূপের তলার চাপ, একটি কূপ আছে, এই তলাতে একটা চাপ দিছে, এই কূপের গভীরতা দিলাম কি আমরা এইচ পরিমাণ গভীর একটা কূপ আছে, ঠিক আছে। এখন এই তলা যে চাপটা দিবে বলছে কি কূপের তলার চাপ 2 ফিট গভীরে পানির চাপের সমান। 2 ফিট গভীরে একটা পানির চাপ থাকে। সাপোজ এই জায়গায় মনে করো 2 ফিট গভীর পানি আছে, সাপোজ এই জায়গায় 2 ফিট গভীর পানি আছে, ঠিক আছে। এই 2 ফিট গভীর পানি চাপের কি সমান না দ্বিগুণ, মানে এই জায়গায় চাপ দিবে কি 2 রো জি, তাই তো। দেখো যদি আমরা 2 ফিট গভীর পানি চাপ দিই তাহলে কি পানি চাপ, তাহলে কি 2 রো জি ধরবো। আর এই জায়গায় যদি চাপ দেয়, এই গভীরতা যদি চাপ দেয় তাহলে কি এইচ রো জি হবে না। এখন বলতেছে এটা হবে তার কত কি দ্বিগুণ, ঠিক আছে, এটা হবে তার দ্বিগুণ। এই জন্য বলছে যে তলার চাপ হচ্ছে পানির চাপের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে দেখো এখন পরবর্তী যে জায়গায় আছে, যদি বায়ুচাপ কত বলা আছে, এই জায়গায় বলা আছে বায়ুচাপ 300 ফিট 30 ফিট উচ্চ পানি চাপের সমান। আমি যদি এখন একটা 30 ফিট উচ্চ পানি চাপ বের করি, কত 30 ফিট মানে 30 রো জি, এরকম একটা চাপ আছে, থাকতে পারে না, এরকম পানি আসছিল সেই জায়গায়। এখন দেখো বায়ুচাপ মানে কি, বায়ু কি সবসময় কি পানির এই সব জায়গায় থাকে না, বায়ু তো সব জায়গায় থাকবে, তাই তো। তার মানে কি এই জায়গায় বায়ুচাপ আছে, এই জায়গায় কি আগে 30 রো জি আছে উপরে, তারপর আবার কি এইচ রো জি, এই দুইয়ের ক্ষেত্রেও কি উপরে থাকবে কি 30 রো জি থাকবে না, দুই ক্ষেত্রে কিন্তু এটা থাকবে তো নাকি। যে এই জায়গায় এই যে পানি চাপ, যখন আমাদের পানি চাপ দিবে তখনও কি 30 রো জি থাকবে, যখন আমাদের এইচ গভীরতায় কূপের গভীরতায় চাপ দিবে তখনও কি 30 রো জি থাকবে, কারণ এটা বায়ুচাপ। আর বায়ুচাপ কি সব জায়গায় থাকে, এটা আমাদের ধরতে হবে। যখনই বায়ুচাপের কথা বলা থাকবে তখন কি বায়ুচাপটা থাকে সেটা আমাদেরই করতে হবে। তাহলে আমরা যদি বলি কূপের তলার চাপ, কূপের তলার চাপ ইকুয়াল টু আমরা বলতে পারি কত, এইচ রো জি প্লাস 30 রো জি, ঠিক আছে, আমরা এটা বললাম। আর যদি বলি যে 2 ফিট পানির চাপ, 2 ফিট গভীর পানির চাপ হবে কত 2 রো জি প্লাস 30 রো জি, তাহলে আমরা বলতে পারি কত 32 রো জি বলতে পারি না এটা। আর জায়গায় বলতে পারি কত 30 প্লাস এইচ রো জি, আমরা এটা বলতে পারি তো। যদি আমরা পারি, এখন দেখো এই চাপটা হবে কি এই চাপের দ্বিগুণ, তাই তো। তার মানে কি হবে, শর্ত মতের জন্য বলি, শর্ত মতে এই 30 প্লাস এইচ রো জি হবে কার দ্বিগুণ, এটার দ্বিগুণ, তাই না, মানে 32 রো জি এর দ্বিগুণ। বলছে না এর গভীরের দ্বিগুণ, তার মানে কি এটার দ্বিগুণ করলে আমরা এটা পাবো, তাই তো। আমার বের করতে হবে কি উচ্চতা, কূপের গভীরতা চাইছে, তাহলে আমাদের কি এই মানটা বের করতে হবে। রোজি কাটা 32 গুণে 64, 30 প্লাস এইচ, এইচ ইকুয়াল টু 64 মাইনাস 30 ইকুয়াল টু হয়েছে 34 ফিট। আমরা বায়ুচাপটা দুটো জায়গায় কেন অ্যাড করছি, কারণ বায়ুচাপটা প্রশ্নের মধ্যে উল্লেখ আছে। যখনই প্রশ্নের মধ্যে বায়ুচাপের কথাটা উল্লেখ থাকবে, সেই বায়ুচাপটা কি করবো আমরা সবার সাথে যোগ করে দেবো। মানে বায়ুচাপ সবসময় কনস্ট্যান্ট সেই জায়গায় ধরে নিতে হবে, কোনো চাপের সাথে বায়ুচাপটাকে যোগ করে দিতেই হবে। যেমন আমরা এই জায়গায় যোগ করছি বায়ুচাপটা, এই জায়গায় বায়ুচাপটা যোগ করে দিছি। আমরা এস গভীরতা চাপ নিছি, আমরা 2 ফিট গভীরতা চাপ নিছি, দুইটা চাপের সাথে কি বায়ুচাপটা যোগ করে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ করি 10 নম্বর, উদাহরণ 10 নম্বর। এই ম্যাথটা একটু ভালো করে দেখো, এটা অনেক মানে বড় ম্যাথ, এবং এই ম্যাথটাই এই অধ্যায় সবচেয়ে কঠিন ম্যাথ আমি মনে করি, বা এরকম ম্যাথগুলোই একটু কঠিন টাইপের ম্যাথ। বলছে কি 10 ফিট দীর্ঘ, 8 ফিট প্রস্থ এবং 6 ফিট উচ্চতা বিশিষ্ট একটি আয়তাকার চৌবাচ্চায় পানি পূর্ণ আছে। এরকম একটা চৌবাচ্চা আছে যেটার দৈর্ঘ্য হয়েছে 10 ফিট, প্রস্থ হয়েছে 8 ফিট
এদিকে আছে 10, প্রস্থ আছে কত 8, উচ্চতা আছে 6, এরকম একটা চৌবাচ্চা আছে, এটা পুরোটা পানি দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, এখন বলতেছে চৌবাচ্চার প্রত্যেক পাশে এবং তলদেশে এদিকের চাপ, এদিকের চাপ, সরি গাত, এদিকের গাত, আবার এদিকের গাত, সব দিকের গাত বের করতে বলছে। ঠিক আছে, দেখো বলছে কি যে প্রত্যেক পাশের এবং তলদেশের গাত বের করো। এখন যদি আমরা চৌবাচ্চার তলদেশের গাত বের করতে চাই, তলদেশ কোনটা? এটা না, এই যে এটা হচ্ছে তলদেশ আমার, তাই তো? এখন যদি আমরা তলদেশের গাত বের করতে চাই, তলদেশের ক্ষেত্রফল কত হবে? তলদেশের ক্ষেত্রে তলদেশ, তলদেশ মানে কি নিচের অংশে, নিচের অংশের ক্ষেত্রফল কত? 10 গুণন 8, তার মানে 80। যদি আমরা চাপ বের করতে চাই এই জায়গায় এইচ রো জি, তলদেশের গভীরতা কত বলো তো? এই 6 না, তাহলে আমরা বলতে পারি কত? 6 রো জি। তাহলে আমরা যদি গাত বের করতে চাই তাহলে গাত হবে কি এ ইন্টু পি, তাহলে এ হয়েছে 80 ইন্টু পি এর মান হচ্ছে 6 রো জি। যেহেতু পানি দ্বারা পূর্ণ, রো এর মান বসাবা এফপিএস এ, 80 ইন্টু 6 ইন্টু 62.5 ইন্টু 32, আসবে আমার 96, 4 এত পাউন্ডাল। এটা কি আমার বল না? গাত কি একটা বল? বল রাখো কি পাউন্ডাল, এটা আমরা পাউন্ড ওয়েটে নিতে পারি। পাউন্ড ওয়েটে নিলে কি 32 দ্বারা ভাগ দিব, তখন কত হবে? 30,000 পাউন্ড ওয়েট। ঠিক আছে, আমরা দুইভাবে বের করতে পারি। পাউন্ডাল দিলে সমস্যা নেই, তোমরা যদি পাউন্ডাল আনসার রাখো সমস্যা নেই, বইয়ের মধ্যে তো পাউন্ড ওয়েটে করছে, তার জন্য আমি পাউন্ড ওয়েট দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে আমরা তলদেশেরটা পাই গেছি, মানে কি আমরা এইটা পাই গেছি। এখন আমার কি প্রত্যেক পাশের বের করতে হবে না? তার মানে কি এই পাশের বের করতে হবে, এই পাশের বের করতে হবে, দুই পাশেরই বের করতে হবে, তাই তো? এখন দেখো আমাদের পাশ দেখো কয়টা, একটা আছে কি এই সাইড, আরেকটা আছে কোন সাইড? এই সামনের সাইড, তাই না? তাহলে কি দুইটা সাইড হবে না? একটা আছে বড় পাশ, একটা আছে ছোট পাশ। তাহলে আমরা বড় পাশেরটা বের করি। বড় পাশের ক্ষেত্রে, বড় পাশের ক্ষেত্রে কি হবে দেখো তো? বড় পাশে যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে চাই, ক্ষেত্রফল হবে 10 ইন্টু 8, তাই না? সাপোজ এই সামনের পার্টটা ধরো, সামনের পার্টটা কি হবে? 10 ইন্টু 8 হবে না? যদি 10 ইন্টু 8 হয় তাহলে কত? 80। এখন এই জায়গায় চাপটা কি হবে? পি। আমাদের কাজ করতে হবে কি, ও সরি বড় পাশ ভুল বলতেছি, 6 হবে না এটা? কারণ দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে উচ্চতা, এই দুটো নিয়ে তোমার বড় পাশ হয়েছে, তাই না? তাহলে এটা আমার কত? 6। তাহলে আমরা বলতে পারি কত? 60। মোটা বলে বলতেছি যদি হয়। এখন দেখো বড় পাশে চাপ দিবে কতটুকু? এই বড় পাশে চাপ দিবে কি, এই উপরে একটা চাপ দিবে, নিচে একটা চাপ দিবে, চাপের কি ভিন্নতা থাকবে না? এই জায়গায় যে চাপ দিবে এই জায়গায় কি সেম চাপ দিবে? দিবে না। মাঝখানে কি সেম চাপ দিবে? দিবে না। তাহলে কি চাপটা হবে কি গড় চাপ হবে না? তাহলে আমরা গড় চাপ বের করি। গড় চাপ, গড় চাপ হবে কি এটুকু কি 6 না? তাহলে কি 6/2 রো জি। তাহলে আমরা বলতে পারি কত? 3 রো জি। তাহলে আমরা যদি গাত বের করতে চাই তাহলে গাত ইকুয়াল টু কত হবে? এ ইন্টু পি, এর মান হচ্ছে 60 ইন্টু 3 রো জি। বের করতে পারবো না? আশা করি সবাই বের করতে পারবো। ঠিক আছে, এখন দেখো আমরা যদি ছোট পাশে চলে যাই, ছোট পাশ কোনটা? এই যে এই পাশটা না, ছোট পাশ এটা, তাই তো? তাহলে ছোট পাশের ক্ষেত্রে আমরা যদি বের করি, ছোট পাশের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? এ ইকুয়াল টু এটা আর এটা 6 আর 8, তাই না? তার মানে 6 ইন্টু 8, তার মানে 6 48, তাই তো? যদি 48 হয়, এখন দেখো এই পাশেরও ক্ষেত্রে, এই পাশের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে দেখো এই উপরে একটা চাপ দিবে, মাঝখানে একরকম চাপ দিবে, নিচে কি আরেক রকম চাপ দিবে না? এই ক্ষেত্রে উপরে যেরকম চাপ দিবে মাঝখানে একরকম দিবে, নিচে কি আরেক রকম চাপ দিবে না? যদি হয় এরকম বিভিন্ন পাশে কি বিভিন্ন রকম চাপ দেয়, তাহলে আমরা বলতে পারি কত? যে গড় চাপ ইকুয়াল টু 6/2 রো জি বা 3 রো
জি। এখন যদি আমরা ঘাত বের করি, ঘাত হবে কি এফ ইকুয়াল টু এপি, এর মান হচ্ছে 48 ইন্টু 3 ক্যালকুলেশন করলে বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। তা এভাবে ক্যালকুলেশন করে আমি করবা, যেহেতু এগুলা কি এফপিএস এ, দেখো মানগুলা কি এফপিএস এ দেওয়া না, তার মানে কি একক হবে কি পাউন্ডাল অথবা কি পাউন্ড ওয়েট। তুমি যদি জি এর মানটা বাদ দিয়ে করো তাহলে পাউন্ড ওয়েট আসবে, আর যদি জি এর মান সহ করো তাহলে কি পাউন্ডাল আসবে। ঠিক আছে, অঙ্কটা করবা তোমরা। আমার ক্লাস নিতে হচ্ছে দাঁড়ায়া, বুঝছো, দাঁড়ায়া থেকে ক্লাস নিতে পাওয়া হয়ে গেছে, মানে কাত হইয়া টেবিলের মধ্যে করা হইতেছে, ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমরা আরো কয়েকটা ছোট ছোট জিনিস একটু দেখি, ঠিক আছে? অঙ্ক শেষ এটা, হ্যাঁ? আশা করি সবাই পারবা এবং বুঝতে পারছো, আর পরবর্তীতে দেখো অঙ্কগুলো, তাহলে আরো সহজ হয়ে যাবে। তো আমরা একটু প্যাসকেলের সূত্র পড়ি, ঠিক আছে? প্যাসকেল একটা সূত্র বলছে চাপ নিয়া, যে বলছে একটা আবদ্ধ জায়গায়, মনে করো সাপোজ এই আবদ্ধ জায়গায় অনেক পানি আছে, তরল আছে, ঠিক আছে? তো এই তরলের মধ্যে যদি কোন একদিক দিয়ে চাপ দিই, আমি মনে করি এই দিক দিয়ে আমরা এক পরিমাণ বল প্রয়োগ করলাম, তো এই বল প্রয়োগের ফলে কি হবে, এই বলটা সব দিকে সরায়া যাবে, মানে এই চাপটা সব দিকে কি সরায়া যাবে সমানভাবে, ঠিক আছে? যদি আমরা এই দিক থেকে একটা বল প্রয়োগ করি, যে F2 পরিমাণ বল প্রয়োগ করি, তো এই বলটা কি হবে চারদিকে সমানভাবে সরায়া যাবে, এটাই আমার প্যাসকেল বলছে। তো আমরা প্যাসকেল থেকে বলতে পারি কি প্রত্যেক ক্ষেত্রে কি চাপ, একটা আবদ্ধ জায়গার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কি চাপটা কি হবে সমান হবে। দেখো আমরা F1 ভাগ A1 ইকুয়াল টু F2 ভাগ A2 করছি, মানে কি P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P3 এরকম হবে, ঠিক আছে? সব ক্ষেত্রে হবে, মানে সে কি করবে চাপটা সমানভাবে সব জায়গায় ছড়ায় দিবে এবং চাপটা কি হবে নষ্ট হবে না, ঠিক আছে? এটাই বলছে প্যাসকেল। তো আমরা এই জায়গা থেকে আমরা একটু পিস্টনের দিকে চলে যেতে পারি, যে আমাদের দেখো গাড়িতে একটা ট্রাক বা বাস যদি অনেক স্পিডে চলে, তুমি যদি সামনে থেকে ধাক্কা দিয়ে ওরা কোনোদিন রুখতে পারবা না, কিন্তু তাই আটকাতে পারবা না। তো কি হয়, একজন ড্রাইভার কি করে জাস্ট একটা ব্রেকে চাপ দেয়, তাই না? এরকম একটা ব্রেক থাকে, ব্রেকের মধ্যে কি করে পা দিয়া চাপ দেয়, তাই তো? এরকম ব্রেকের মধ্যে পা দিয়া সে চাপ দেয়। তো সে মনে করে যদি 5 মনে করে সে 50 কেজি মনে করে বল দিল, ঠিক আছে, পা দিয়ে চাপ দিল, 50 কেজি ওয়েট চাপ দিল, কিন্তু গাড়ি থামাইতে কি 50 কেজি চাপে কাজ হবে? চাপ হবে না, কারণ গাড়িটা অনেক বড় এবং অনেক স্পিডে চলে। তখন কি হবে, গাড়িটা সেটা কি হবে চাপটাকে বৃদ্ধি করে, মানে পিস্টন কি করবে চাপটাকে বৃদ্ধি করে 500 কেজি ওয়েট বানায় নিবে, এরকম বানায় নিবে। সাপোজ এটাই করবে 500 বা 600 এরকম কেজি ওয়েট বানায় নিবে, মানে চাপটা কি হবে বড় বেশি বানায় দিবে, অল্প থেকে অনেক বাড়ায় দিবে, ঠিক আছে? তো এই পিস্টনের ক্ষেত্রে যখনই পিস্টন নিয়ে কথা থাকবে, তখনই আমাদের এই যে একটা সূত্র লিখছি, সূত্রটা আমাদের মনে রাখা লাগবে। F2 ভাগ A2 ভাগ, যখনই আমার কি দুইটা চাপ দুইটা বল দেওয়া থাকবে, বলের মান ইকুয়াল টু কি তাদের ইয়েগুলা মানগুলা, ঠিক আছে? এই সূত্রটা আমরা সম্পর্ক মনে রাখবো। এখন এই এ আর বি দ্বারা কি বোঝাইতেছে, এটার বোঝাইতেছে বড় পিস্টনের, ঠিক আছে, আর এটা কি বলতেছে ছোট পিস্টনের ব্যাস, পিস্টনের ব্যাস, ঠিক আছে? যখনই আমরা মনে করে বড় ছোট পিস্টনে একটা ছোট চাপ দিব, সেটা কি হবে বড় পিস্টনে কি হবে অনেক বড় আকৃতির একটা চাপে পরিণত হবে, এরকম একটা সিস্টেম ওই ইঞ্জিনের গুলাতে ব্যবহার করা হয় পিস্টনের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা এরকম এই ক্ষেত্রফল, এটা হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি ছোট ক্ষেত্রফল, মানে 1 হয়েছে ছোট আর হয়েছে 2 হয়েছে বড়। তোমরা যদি বলো ভাই আমি 100 বড় রে F1 ধরবো, ছোট রে F2 ধরবো, সমস্যা নেই, তোমাদের ইচ্ছা। জাস্ট আমাদের কি উপরে ছোট থাকলে সবগুলো উপরে ছোট, নিচে ছোট থাকলে সবগুলো ছোট, মানে যেগুলো থাকবে সবগুলো নিচে এগুলো থাকবে একই রকম। এই জায়গায় এক্স আর ওয়াই ধরছি, তাই না? এই এক্স আর ওয়াই দ্বারা কি বোঝায়, এক্স বলতেছে বড় পিস্টনের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? পিস্টনের বাহুর দৈর্ঘ্য। আর এটা হচ্ছে কি এক্স হচ্ছে ছোট পিস্টনের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এখন যেই প্রশ্নের মধ্যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকবে, কোনো ক্ষেত্রে জাস্ট ব্যাস দেওয়া থাকবে, কোনো ক্ষেত্রে কি হবে বাহু এবং ব্যাস দুইটাই দেওয়া থাকবে, তখন আমরা সেই অনুযায়ী বসাবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। এই অধ্যায়ে মানে 2-3টা অঙ্ক আছে পিস্টন নিয়ে, যখনই আসবে এই জিনিসগুলোর একটা যে কোনো একটা কি করতে হবে ফলো করতে হবে, তাহলে হয়ে যাবে। হয়তো যে কোনো একটা মান দেওয়া থাকবে না, হয়তো এই 3-4টার মধ্যে একটা মান দেওয়া থাকলো না, এই 4টার মধ্যে একটা মান দেওয়া থাকলো না, বা অনুপাত বের করতে বলে এরকম ম্যাথ থাকবে, সেটা সবাই পারবে আশা করি, ঠিক আছে? এখন আমরা একটু আসি উৎবেলা, ঠিক আছে? উৎবেলা জিনিসটা কি?
এটা একটা যন্ত্র, ঠিক আছে। প্রাচীনকালে এটা দিয়ে কি করতো, চাপ নির্ণয় করা হতো। তো কিভাবে নির্ণয় করা হতো, যে সাপোজ মনে করো যে একটা নল আছে, এরকম এরকম একটা নল আছে, নলের সাথে মনে করো যে এই জায়গায় যেমন এরকম বলবো উৎবেলা বলা থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। একটা দুটো অঙ্ক আছে আমরা দেখবো, ঠিক আছে। এখন আসি ইউ আকৃতির নল। সাপোজ আমি একটা আগাইছি, এটা চিত্রটা হয় না, আমি আগাই যে এরকম একটা ইউ আকৃতির নল থাকবে। তো সাপোজ এটার মধ্যে একটা তরল পদার্থ আছে, সাপোজ এরকম একটা তরল পদার্থ আছে। তো আমরা জানি কি তরল পদার্থ সবসময় সমানভাবে থাকে, এরকম সমানভাবে থাকলো। তো তুমি এই জায়গা দিয়ে কি একটা তরল ডালটা, ঠিক আছে, এই জায়গায় একটা তরল ডালটা। তো তরল ডালার ক্ষেত্রে কি হবে, সে ডালতে থাকলে কি হবে, এদিকে এটা বাইরে যাবে, তাই তো। তো আমি দেখো এরকম চিত্র রাখছি যে আমরা এদিকে একটা লাল তরল, অন্য একটা তরল পদার্থ ডাললাম, ঠিক আছে, আমরা এরকম ডাললাম, ডালার পরে তার উচ্চতা হয়েছে এরকম। আর এদিকে কি হবে, এটা সেহেতু এদিকে সরে যাবে, সরে গিয়ে তার উচ্চতাটা কি হবে, এদিকে এরকম হয়ে গেল, আগে ছিল এই বরাবর, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই আকৃতির একটা পদার্থ রাখছি, তার ঘনত্ব রো, এটাতে আমরা H1 ধরলাম, এটাতে ρ1 ধরলাম, ঠিক আছে। আর আগে যে পদার্থ ছিল সেটা কোন বরাবর ছিল, এই বরাবর ছিল না, কিন্তু এখন সে বাইরে গেছে কতটুকু, এতটুকু বাইরে গেছে না, তাহলে আমরা কি বলতাম H2, ঠিক আছে। আর এটার ঘনত্ব হচ্ছে ρ2 ধরলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সবসময় চাপটা কি হবে, দুই জায়গায়, এই জায়গায় যে চাপ দিবে এই জায়গায় কি সেম চাপই দিবে। তার মানে আমরা বলতে পারি কি রো H1 ρ1 জি ইকুয়াল টু H2 ρ2 জি, জি জি কাটা, H1 ρ1 ইকুয়াল টু H2 ρ2। যখনই আমাদের ইউ আকৃতির নল নিয়ে কাজ করবো তখন আমরা এই দুইটা সূত্র ইউজ করবো। এই জায়গার স্তম্ভের দৈর্ঘ্য আর এই জায়গায় কি আগের যেটা ছিল সেটার পার্থক্য, আগে ছিল এতটুকু, এখন বাইরে গেছে কতটুকু, এতটুকু, এই পরিবর্তনটা, ঠিক আছে। তাইলে হয়ে যাবে। আশা করি মানে এগুলো নিয়ে অঙ্কগুলো সবগুলো সহজই আছে। আর এটা উদাহরণের অঙ্কগুলো করলে হবে, অনুশীলনী থেকে ওরকম অঙ্ক করা লাগবে না। উদাহরণের সবগুলো অঙ্ক না করলেও চলবে, দেখি কোনটা বাদ দেওয়া যায় কিনা। এটা সবগুলো ট্রাই করো, এর মধ্যে অঙ্ক অনেক কম, উদাহরণের সবগুলো ম্যাথগুলো ট্রাই করবা তোমরা, তাহলেই হয়ে যাবে আশা করি, ঠিক আছে। উদাহরণের সবগুলো ম্যাথই তোমরা ট্রাই করবা। আমি দুইটা ম্যাথ দেখাই দিছি, আর সবগুলো যা সূত্র বসাইলে ম্যাথ হয়ে যাবে। এই জায়গায় মানে অনেক কঠিন কিছু নাই। আর দু একটা অঙ্ক একটু প্রমাণ টাইপের আছে, ওগুলো একটু মানে মাথা খাটায় করলেই হয়ে যাবে, ঠিক আছে। প্রমাণ টাইপের দুইটা তিনটা ম্যাথ আছে, যেমন 13 নম্বর 14 নম্বর। তো এই প্রমাণগুলা না করলেও চলে, তোমরা ট্রাই করো, ঠিক আছে। না পারলে আমাকে বইলো, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর আমি আজকে মানে নেট সমস্যা বা নিজেরও একটু দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিতে হচ্ছে, একটু তাড়াতাড়ি ক্লাসটা নিলাম। আর আশা করি এই আর্কিমেটিক্স আর অধিস্থিতির মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তোমরা গ্রুপে দিবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। আর তোমরা ভালো থাকো। ফিজিক্সের ভৌত পাঠ এই জায়গায় সমাপ্ত হয়ে গেল। তো পরবর্তীতে হয়তো হিট সাউন্ড, পরবর্তী সপ্তাহ থেকে হিট সাউন্ড শুরু হবে। আর তোমাদের এই ম্যাথগুলো আমি দিয়ে দিচ্ছি, সেই ছবি তুলে তোমরা ওই জায়গায় দেখে নিও। তারপরে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে নক করো অথবা গ্রুপে নক করো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।